শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামানী জি। আজকে আমরা আলাপ করতে চাই যে বিষয় নিয়ে, সেই বিষয়ের নাম আমরা রেখেছি অংশীদার। মূলত গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠন আজকে আত্মপ্রকাশ করেছে। সে প্রসঙ্গে আমরা আজকে আলাপ করব এবং সে প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সানজানা আফিফা অদিতি রয়েছেন আমাদের সাথে, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেই সঙ্গে রয়েছেন সাইফুল ইসলাম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র সংগঠন আজকে আত্মপ্রকাশ করলো, গণতান্ত্রিক ছাত্র সংসদ। এখন এই যখন এটি ঘোষণা করা হচ্ছে আজকে, তখন আমরা দেখতে পেলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ তারা আসলে বিক্ষোভ করলো, কয়েক দফা হাতাহাতিও হয়েছে, এবং তারপর আমরা দেখতে পেলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ তারা প্রেস ব্রিফ করে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আপনারা ঘোষণা করেছেন সেটি। কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেটি জেনে আলাপ শুরু করতে চাই। রিয়াদ। প্রথম অবস্থায় হলো আমি আপনাকে যে জিনিসটা মেনশন করব সেটা হলো যে একটি অংশ না, ওখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল। তার মানে হলো যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটিও ছিল, এখানে আহ্বায়কও ছিল, অন্যান্য পরবর্তীতে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা যখন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বলি তখন আমরা মনে করি যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো অংশীদারিত্ব নেই, একটি বা দুইটি, এটা পুরো বেসরকারি বিশ্ববিদ্যালয়টাকে ওন করে। দ্বিতীয় কথা হলো যে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে প্রত্যেক বিপ্লবের পরেই একটা বা গণঅভ্যুত্থানের পরে একটা আকাঙ্ক্ষা থাকে যে একটা নতুন একটা রাজনৈতিক দল আসবে ওই গণঅভ্যুত্থানকে ভিত্তি করে। তো আমাদেরও আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই হলো যে আমাদের নতুন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কিন্তু এর পাশাপাশি আরও কিছু আকাঙ্ক্ষা থাকে, সেটা হলো যে পূর্বেরকার যে রাজনৈতিক কালচার বা অনিয়ম, বিশৃঙ্খলা, আমি যদি বৈষম্য বলি, সেগুলো ও দূরীভূত হবে এই নতুন এই গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নতুন যে গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে, সেটাতে আমি যদি বলি তাহলে সবাই ঢাকা ইউনিভার্সিটির। আরও যদি একটু বলি বা মেনশন করে বলি তাহলে গণতান্ত্রিক ছাত্র শক্তির যে ব্যানারটা, ওই ব্যানারটাকে পার্নিশ করেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এক ধরনের রূপান্তরিত গণতান্ত্রিক ছাত্র শক্তি বলছেন এটিকে। আপনার একটা যখন বিপ্লব বা গণঅভ্যুত্থান হয় সেখানকার স্টেক হোল্ডার অনেকেই থাকে। আমি যদি স্পেসিফিক বলি, এখানে ঢাকা ইউনিভার্সিটি আছে, এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, 7 কলেজ আছে, অন্যান্য যারা কলেজের যেসব ছেলেপেলে রাজনীতিতে ইচ্ছুক তারাও আছে। তো আপনি যখন একটা গভর্নিং বডি বা একটা হলো যে স্ট্রাকচারে আসবেন, তখন তো আপনাকে সবাইকে মূল্যায়ন করতে হবে। আপনি তো একটা ইনস্টিটিউটকে বেচ করে কোনোভাবে একটা ছাত্র সংসদ গঠন করতে পারবেন না। আর আমি যদি স্পেসিফিক করে বলি, প্রাইভেট ইউনিভার্সিটি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন 18 কিংবা 19 জুলাইয়ের দিকে ওনাদেরকে যখন হল থেকে বের করে দেয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এই কোটা আন্দোলনকে যদি সামনের দিকে এগিয়ে না নিত, পাশাপাশি হলো যে হাসিনা বিরোধী আন্দোলনে যখন যদি রূপ দেওয়ার জন্য ওরা যদি রিয়াদ, মানে আজকে যে ঘটনাটা ঘটলো সেটি কেন হলো, মানে হাতাহাতির ঘটনা হলো যে আপনাকে যেটা বললাম যে একটা ছাত্র সংসদ তো আপনি উল্লেখযোগ্যভাবে মানে সকল স্টেক হোল্ডারকে না নিয়ে মানে শুধু একটা ইনস্টিটিউটকে বেস্ট করে নির্মাণ করতে পারবেন না। আমি যদি বলি আপনার আবু বাকের মজুমদার, তারপর তৌহিদ মোহাম্মদ যিনি আছেন আপনার এই যে যুগ্ম আহ্বায়ক হিসাবে, রিফাত রশিদ, তারপর হলো যে আমাদের জাহিদ হাসান, আশরাফা খাতুন, মুদাসির চৌধুরী, মানে ভাইটাল যে পোস্টগুলো আছে ছাত্র সংসদের সবে হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে। আর আমি বললাম যে আপনাকে পার্নিস্ট করে গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারটাকে নিয়ে আসছে হয়েছে। কেন এখানে কি একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা ছেলেকে রাখা যেত না? এখানে কি 7 কলেজ থেকে একজনকে নিয়ে আসতে যেত না? অন্যান্য স্টেক হোল্ডারদেরকে কি এখানে ইনক্লুড করা যেত না? আপনি কেন একটা ইনস্টিটিউটকে বেস করে একটা ছাত্র সংসদ গঠন করে সেটাকে পুরো বাংলাদেশ, আরও এখানে নাম দেওয়া হয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেখানে বাংলাদেশই নাই। আপনি যদি বাংলাদেশকে ওন করেন তাহলে আপনাকে সবাইকে এই জায়গায় নিয়ে আসতে হবে। আপনি তো একটা ঢাকা ইউনিভার্সিটি তো বাংলাদেশ না, একটা আন্দোলন। আমি যদি বলি এটি আলাপ আলোচনার টেবিলে কেন সমাধান হলো না আজকে? কেন আলাপ আলোচনার টেবিলে সমাধান কেন হয়নি সেটা যদি উল্লেখযোগ্য করে বলি, কিছু মানুষ আছে যারা ডাবির সাথে লিয়াজু করে চলে, তাদের মতামতের উপর ভিত্তি করেই মূলত হলো যে ওনারা ভাবছে যে হয়তো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে। কিন্তু আমাদের সদস্য সচিব যে ছিল আতিক শাহরিয়ার এবং আমাদের আহ্বায়ক মঞ্চ, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা বলছে আমরা বারবার ওনাদের সাথে যোগাযোগ করছি, আমাদের স্টেক হোল্ডার যারা ছিল বা যারা যোগ্য ক্যাপাবল একটা ছাত্র সংসদে নেতৃত্ব দেওয়ার যোগ্য, তাদেরকে আমরা এখানে ইন করার জন্য বারবার অনুরোধ করেছি, বাট ওনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ব্যতি রেখেই এই ছাত্র সংসদটা প্রকাশ করে দিয়েছে। অদিতি, মানে ঢাবি সিন্ডিকেটের অভিযোগ কেন, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টেক কম কেন এখানে? এখন প্রধান যে পদগুলো এসেছে
সেই পদগুলোতে যারা আছেন তারা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু এটার মানে এই নয় যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেক কম, এখানে হচ্ছে ন্যাশনাল ওরাও বলতে পারে যে আমার স্টেক নেই, বা জাহাঙ্গীরনগরে ওরাও বলতে পারে আমাদের স্টেক নেই। এখন বিষয়টা প্রতিষ্ঠান ভিত্তিক না, আমার এটা হচ্ছে একটা ছাত্র সংগঠন, এটা হচ্ছে আমার একটা লং টার্ম রাজনৈতিক একটি সংগঠন। বৈষম্য বিরোধী আন্দোলনের যেটা অর্গানোগ্রাম বা যেটা ছিল ওটা কিন্তু অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম এবং এটা একটা সংগঠন। সো সেই জায়গায় আমার এমন নেতৃত্ব কি আনতে হবে যারা আসলে একটা সংগঠন চালাতে পারবে, সেই হালটা কঠোরভাবে ধরতে পারবে। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কি নেতৃত্ব দেওয়ার মতো? না, নেতৃত্ব দেওয়ার মতো আছে। এখন আমি যখন ধরেন আমি অদিতি ঢাকা ইউনিভার্সিটি পড়ি, তার মানে কি আমি প্রাইভেট ইউনিভার্সিটির নেতা হতে পারবো না তাদের? তার মানে কি আমি তাদের সমর্থন নিয়ে আসতে পারবো না? এখানে আমি আসলে কি বলা হবে যে আমি ঢাবি দেখে আমি আসতে পারবো না, কারণ আমার ক্যাপাবিলিটি আছে, বাট আমি যেহেতু ঢাবিতে পড়ি তাই আমি আসতে পারবো না? এটা কি এভাবে আগাবে? এবং ওনারা যেটা বললেন যে আমরা হচ্ছে কি বৈষম্যহীন যে একটা চাচ্ছি, সেই জায়গায় বলবো যে তাহলে বৈষম্যহীনই যদি আপনি চান তাহলে এখানে কেন প্রাইভেট ঢাকা বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল এই কোটা কোটা করে কেন আসতে হবে? আবার ওনারাই বলছেন যে ঢাবি ভিত্তিক লিয়াজু করে চলে এমনও কিছু মানুষ আছে প্রাইভেট ইউনিভার্সিটির। আবার উনিই বলছেন যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবাই এটাকে প্রত্যাখ্যান করছে। সবাই যদি প্রত্যাখ্যান করতো তাহলে আজকে বিকালে আমাদের সাথে কারা বসলো? সেখানেও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল এবং আমাদের কমিটির মধ্যেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন। তারা কিন্তু এটাকে অস্বীকার করছেন, তারা এটাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভার্সেস পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখছেন না। কিন্তু সেই জায়গায় তো মুখোমুখি অবস্থান আজকে আমরা দেখলাম। আমি যদি আচ্ছা, এখানে একটু যোগ করতে চান নিয়ে তারপর আপনার কাছে আমি যদি এখানে একটু ইনক্লুড করতে চাই, সেটা হলো যে আমাদের গত কিছুদিন আগে আমাদের একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এখন একটা যখন স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে, সেখানে যখন আহ্বায়ক, সদস্য সচিব সহ অন্যান্যরা চলে আসবে, তাহলে তো আপনি কোনো একটা জায়গার একটা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারটা যখন স্টেক হোল্ডার আপনি নির্ধারণ করেন, অবশ্যই আপনাকে ওই ডায়াগ্রামটা মেনটেন করতে হবে। আপনাকে আহ্বায়কের সাথে কথা বলতে হবে, সদস্য সচিবের সাথে কথা বলতে হবে। আপনি তো মানে যারা এই কমিটিতে নাই তাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে তো আপনি বলতে পারেন না যে এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনক্লুড ছিল। এর বাইরে আরেকটা জিনিস আমি যেটা মেনশন করতে চাই, সেটা হলো যে আমরা হাসিনা আমলে দেখেছি যে শেখ পরিবারটা নানানভাবে এখানে স্টাবলিশ হয়েছে। শেখ পরিবারের একটা কালচার ছিল যে, আমি যদি তাপসের কথাই বলি বা অন্যান্যরা বলি, ওরা নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে রাজনীতিটাকে একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এখন এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক রাজনীতিটা করে ফেলা হচ্ছে। আপনি যেটা মেনশন করলেন যে একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই ছাত্রনেতারা উঠে আসছে। এখানে কি প্রাইভেটের ছাত্রনেতা ছিল না? এখানে কি 7 কলেজ যারা আছে তারা কি ছাত্রনেতা ছিল না? আপনার কি মনে হয় যে 6-7 জন ভাইটাল পোস্টে আছে তারা ব্যতীত প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গাতে এই জায়গায় ক্যাপাবল বা দক্ষ কোনো ব্যক্তি নাই যে একটা ছাত্র সংসদ রান করাতে পারে? অজিতের কাছে আসে। হ্যাঁ, উনি বললেন কি, উনি কিন্তু বলেছেন ওনার বক্তব্যে যে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলতে হলে তাদের আহ্বায়ক বা তাদের কমিটিতে যারা আছে তাদের বাইরে কথা বলা যাবে না। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা আসলে কোথায়। ওনারাই একটা সিন্ডিকেট করতে চাচ্ছেন যেখানে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলতে হলে ওনাদের ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না। আমাদের সাথে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, এবং যখন এখানে এটা একটা কমিটি কিন্তু এই 4 জন বা 6 জনকে নিয়ে না, 200 জনকে নিয়ে। সো এই 200 জনের মধ্যে যারা আছেন তারা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করেই কে আগে যাবে কে পরে যাবে তারা কিন্তু এই জায়গাটায় এসেছেন। সো তাদের সমস্যা নেই, কিন্তু বাইরে যারা আছেন কমিটির বাইরে তাদের সমস্যা। এবং এটা একটি আহ্বায়ক কমিটি, এটি কিন্তু আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত, তার স্বাধীনতা আছে, সে কাকে রাখবে কি রাখবে না, একটি সংগঠনের স্বাধীনতা। আমি এখন যদি বলি যে ছাত্রদল আমাকে নেয়নি, তাহলে আমি ছাত্রদলকে হচ্ছে অবাঞ্ছিত করব কিভাবে? এটা তো ওদের সিদ্ধান্ত, ওরা আমাকে নিবে কিনা এবং আমার সাথে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু, আমি ওখানে যাব কিভাবে, এটা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। হতে পারে ভাই নেতৃত্ব আছে, ধরেন আমার বরিশাল বিভাগের একটা জেলা একটা নেতৃত্ব আছে, কিন্তু আমি সামহাও তার সাথে কানেক্টেড হতে পারিনি। এখন যখন আপনি বলবেন যে আপনারা তো বিপ্লব করছেন, তারাও আন্দোলন করছে, আমি যখন জুলাইয়ে ঢাকায় বসে আন্দোলন করছি আমার পক্ষে সম্ভব হয়নি, কি বরিশালের পটুয়াখালী জেলায় বসে আন্দোলন করছে, স্বাভাবিকভাবে আমার পক্ষে সম্ভব হয়নি, এটা আমার ব্যর্থতা একজন ব্যক্তি হিসেবে। এখন আমি যদি ওইটাকে তখন ঘাটতে যেতাম, আমার এই দিকটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারতাম না। সো
এখানে 20 কোটি জনগণের মধ্যে কি এই 4 জনই লিডার? এমন না, লিডার কিন্তু আরও আছে। কিন্তু এই আহ্বায়ক কমিটিটা, এটা একটা আহ্বায়ক কমিটি, কিছু মানুষ মিলে তারা এটা আহ্বান করেছে এই সংগঠনটা। এখন তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে তারা আসবে, এটাই তো স্বাভাবিক। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আসবো আপনার কাছে রিয়াদ। সাইফুলের কাছে একটু যাই। নতুন একটি ছাত্র সংগঠন আমরা পেলাম, যারা আপনারা আগে থেকে ছাত্র সংগঠন করেন, তারা আজকের ঘটনাটিকে কিভাবে দেখছেন? যে শুরুতেই যখন আমরা দেখলাম এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু হলো তাদের। স্বাভাবিকভাবেই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মূলত আমরা একটি ইনক্লুসিভ যে জাতীয় রাজনীতি এবং ইনক্লুসিভ ছাত্র রাজনীতি আমরা চেয়েছিলাম, এবং একই সাথে আমরা যেটি বলেছি, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির ব্যানার থেকে বারবার বলা হয়েছিল যে নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত এবং ইতিবাচক রাজনৈতিক যে ধারা সেটি তারা ফিরিয়ে আনবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে তাদের রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যেই লজ্জাস্কর পরিস্থিতির সৃষ্টি হলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে কিন্তু এ ধরনের ঘটনা আমরা সর্বশেষ 2019 সালে মধুর ক্যান্টিনে দেখেছিলাম। এবং সেই চিরাচরিত কালচারটিকে আমার মনে হয় যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের আদলে যে রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটল, তারা মূলত সেই ইতিহাসটিকে আবার পুনরাবৃত্তি করলেন। এবং এটির মাধ্যমে এই যে নতুন ধারার যে ছাত্র রাজনীতি, ইতিবাচক যে ছাত্র রাজনীতি আমরা চেয়েছিলাম, সেটিকে এক প্রকার কবর রচনা করার মতো পরিস্থিতি তারা আজকে দাঁড় করালেন। এবং এই যে পরিস্থিতিটি দেখে আসলে আমরাও মর্মাহত হয়েছি। এবং আমরা মূলত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে রাজনৈতিক ছাত্র সংগঠন আসবে, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। আমরা ভেবেছিলাম যে তাদের মাধ্যমে ইতিবাচক রাজনীতির যে ধারা, আমরা সবাই অপার যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সকলে মিলে ক্যাম্পাসের যে স্বাভাবিক পরিবেশ থেকে শুরু করে ছাত্র রাজনীতি থেকে যেই সাধারণ শিক্ষার্থীদের যে মুখ ফিরিয়ে নেওয়ার যে বিষয়টি, এবং ছাত্র শিক্ষকদের মধ্যে যেই সম্পর্কের অবনতি, সে সব কিছুর আসলে একটা বোঝাপড়ার যে পরিস্থিতি, উন্নত একটা পরিস্থিতি আমরা সকলে মিলে করতে পারবো। কিন্তু আমরা দেখলাম যে আজকে যাদের উপরে সবচেয়ে বেশি ভরসা এদেশের ছাত্র জনতা থেকে শুরু সকল মহল যাদের উপরে করেছে, তারাই আসলে তাদের মুখে চুলকানি মেখে দিয়েছে বলতে আজকের এই ঘটনাটি আসলে তেমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি অত্যন্ত লজ্জার, এবং সত্যিকার অর্থে আমরা ব্যথিত নয়, বরং আগামী দিনের যে ইতিবাচক ছাত্র রাজনীতির যে ধারা, সেটি আসলে অনেকখানি কঠিন করে দিয়েছে আজকের এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের এই সংগঠনটি। এবং এটির মাধ্যমে এই কালচার দেখে, পুরনো যে কালচার ছিল সেই কালচারটি থেকে আসলে অন্যান্য ছাত্র সংগঠনগুলো একই ধারায় প্রভাবিত হতে পারে বলে আমি আশঙ্কা করছি। সুতরাং আমার কাছে যেটি মনে হয়, তাদের আজকের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটি বোঝায় যে তাদের অভ্যন্তরীণ কোন্দল অনেকটা তীব্র ছিল, এবং রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার মতো তারা এখনো উপযুক্ত হয়নি বলে আমার কাছে মনে হয়নি। তাদের আরও পাকাপোক্ত হওয়ার দরকার আছে সাংগঠনিকভাবে, এবং একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কাঠামো কোন প্রক্রিয়া হওয়া হচ্ছে সেটি আমি জানি না। তারা যে আহ্বায়ক কমিটি করলেন, সেটি আসলে কোন গণতান্ত্রিক প্রক্রিয়া করলেন সেটি নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এটি আদৌ ভোটের মাধ্যমে হয়েছে না কিসের মাধ্যমে হয়েছে সেটি আসলে তারা প্রকাশ করেনি। কোন প্রক্রিয়া আসলে যারা ইলেক্টেড হলেন, তারা এই যে পদগুলোতে আসীন হলেন, কোন প্রক্রিয়া আসেন সেটি আমরা এখনও পরিষ্কার না। এবং একই সাথে আপনি দেখেন, যেহেতু অদিতির কথা ধরে আমি বলি, অদিতি যেটি বললেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি অরাজনৈতিক ব্যানার, আজকে তারা রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আবির্ভাব ঘটালো, এবং এটির মাধ্যমে তারা রাজনৈতিকভাবে যারা দক্ষ তাদেরকে তারা নেতৃত্বে আনার চেষ্টা করেছেন। তো আমার কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো অরাজনৈতিক ছিল, তখন কি আপনারা যে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ বাংলাদেশের কথা আমরা বলি, সেটিকে আসলে করতে পেরেছেন? সেখানেও আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সুপার 5 যদি আপনি দেখেন, সেখানে আপনি আসলে ঢাবির বাইরে শুধুমাত্র একজনকে আমরা পেয়েছি, আরিফ সোহেল নামের একজনকে, বাকি সবাই ঢাবির। এবং আজকের দিনে যে ঘটনাটি ঘটলো, কেন্দ্রীয় কমিটিতে শুধুমাত্র একজন, সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, আর বাকি কেউ নেই। তাহলে এই যে ঢাকার আন্দোলনের যে মূল স্টেক হোল্ডার ছিল ঢাবির পাশাপাশি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যারা ওই সময় এই যে নানান অত্যাচার নিপীড়নের মধ্যে, প্রশাসনের নানান জটিলতার মধ্যে তারা সেই পুরান ঢাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আজকের দিনে যখন আপনারা রাজনৈতিকভাবে স্বার্থ হাসিলের জন্য রাজপথে নেমে গিয়েছেন, তখন কি তাদেরকে ভুলে গিয়েছেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে এতগুলো শিক্ষার্থী, যেভাবে আপনারা যখন হল ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, তখন তারা যেভাবে ঢাকার বুকে ডাল হয়ে দাঁড়িয়েছে, আজকে তাদেরকে আপনারা এক প্রকার অবমূল্যায়ন করলেন। আপনারা বিগত দিনে যখন অরাজনৈতিক ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন আপনারা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একীভূত করতে পারেননি? সেই প্রথম দিনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ভার নিয়ে
আজকে বিগত দিনে আপনারা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর উপরে যেভাবে বৈষম্য করেছেন, যেরকম অন্যায় অত্যাচার জুলুম করেছেন এক প্রকার, নেতৃত্বে আসার দিক থেকে নেতৃত্বকে কেন্দ্র করে আজকের দিনে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করার ফলে প্রকৃতি আপনাদেরকে সেগুলো আসলে ফিরিয়ে দিচ্ছে। আপনাদের মধ্য থেকেই অভ্যন্তরীণ কোন্দলের মাধ্যমে জাতি আসলে আপনাদেরকে একটি ঘৃণিত রূপ, আপনাদের যে আসল চেহারা এবং আপনারা যে আসলেই স্বৈরতান্ত্রিক উপায়ে চলে যাচ্ছেন সেটির বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। আচ্ছা, এটি জবাব আমরা বিরতির পর ফিরে এসে নিব নিশ্চয়ই। একটু বিরতির সময় হচ্ছে সাইফুল, একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলাপ করার সুযোগ হবে নিশ্চয়ই। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। অংশীদার প্রসঙ্গে আজকে আমরা আলাপ করছি। রিয়াদ, আপনার কাছে আসতে চাই আলোচনার এই পর্যায়ে। অদিতি যেটি বারবার বলছিলেন যে আপনাদের নেতৃত্ব তৈরির এক ধরনের দুর্বলতা জায়গা তিনি ইঙ্গিত করছিলেন, যে আপনারা আসলে ওরা কার সাথে ডিল করবে, কার সাথে আলাপ করবে, সেই জায়গাতে ঘাটতি বা সেই জায়গাতে কোনো ধরনের সমস্যা দেখেন কিনা, সেটি একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন একটু জুড়ে দিই, সেটি হচ্ছে মানে আজকে যে ঘটনাটি ঘটলো সেটি হট্টগোলটি আজকে কেন হলো, সেটি তো আপনারা তো জানতেন যে আজকে কমিটি ঘোষণা হবে, তাহলে আপনারা এখানে উপস্থিত হয়ে এই হট্টগোলটা না করে আগের দিনও তো আলাপ করতে পারতেন, তার আগের দিন আলাপ করতে পারতেন। এই ডেটটা তো পূর্ব ঘোষিত ছিল, আজকে ঘটনাটার কারণটা কি? আপনার প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো যে নেতৃত্ব তৈরিতে আপনাদের কোনো ঘাটতি আছে কিনা। আমরা বরাবরই বলে আসছি যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিন্তু রাজনৈতিক পথে, আমি যদি বলি খুব ঢালাওভাবে বলি, যে জুলাইয়ের মাধ্যমেই কিন্তু রাজনৈতিক, যদি অফিসিয়ালি বলি, একটা পথযাত্রা শুরু হয়েছে। সেক্ষেত্রে হলো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক আগে থেকে রাজনীতি চর্চা করে, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু সেটা নেই। তো যখন একটা জিনিস স্টার্ট হবে সেখানে আপনার কিছু পরিমাণ ল্যাকিংস থাকবে। আর আমাদের নেতৃত্ব তৈরির জায়গা ল্যাকিংস আছে কিনা সেটাতে আমি বলবো যে না, আমাদের নেই। আমরা কিন্তু আমাদের নাইম আবেদিন, মাহমুদা সুলতানা, রিনি, আসাদ বিন রনি, ওরা তিনজন কিন্তু নির্বাহী কমিটিতে আছে। কিন্তু অদিতি যেটি বললেন যে ওরা যদি যোগ্য হয় তাহলে ওদের নেতৃত্ব মেনে নিতে আপনাদের সমস্যা কোথায়? ওদের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি, এবং আপনি যদি আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতে যারা আছে, ওই নেতৃবৃন্দ এবং বাইরে যারা আছে, সবার যদি নেতৃবৃন্দের আপনি যদি প্রোফাইল ঘেটে দেখেন তাহলে দেখবেন যে ওখানে স্পষ্ট ভাষায় লেখা আছে নাইম আবেদিনকে আমরা এই যে নতুন যে ছাত্র সংগঠন হবে সেটার মুখ্য সংগঠক হিসেবে চাই। তো আমরা যেখানে নিজেরা ফেসবুকে পোস্ট দিচ্ছি সেখানে তো অবশ্যই আমরা নাইমকে আমাদের নেতা মেনে নিয়েছি, তারপরে ফেসবুকে পোস্টটা দিচ্ছি। দ্বিতীয় কথা হলো, উনি যেটা আমাদের মেনশন করলেন, সামহাও কিছু একটা আমি এখন মনে পড়তেছে না, আপনার দ্বিতীয় কোশ্চেন যেটা, যে আগে কেন গেলেন না আপনারা, আলাপটা কেন আগে করলেন? হ্যাঁ, ওটা আমি আপনাকে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি আপনাকে আগে দিয়েছি, যে আমাদের সদস্য সচিব ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল গতকাল রাতেই, যে নতুন যে ছাত্র সংগঠন হচ্ছে সেটার ব্যাপারে আমরা বারবার যোগাযোগ করতে চেয়েছি, বাট আমাদেরকে না জানিয়ে এই ছাত্র শক্তি ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভাইটাল পোস্ট না, ছাত্র সংসদ, আচ্ছা ছাত্র সংগঠনের কথা বলছি আমি, হ্যাঁ ছাত্র শক্তি ব্যানার না, হ্যাঁ ওটা তো আমি বললাম যে গণতান্ত্রিক ছাত্র শক্তি ব্যানারটাকে রিফর্ম করে নিয়ে আসা হয়েছে, ওই ভিত্তিতেই বললাম। আচ্ছা, আমি বললাম যে ওনার কথার ভিত্তিতেই বলে যে নতুন যে ছাত্র সংসদ যেটা হয়েছে, আমাদের সদস্য পোস্ট দিয়েছিল যে এটাতে আমাদেরকে না জানিয়েই একটা লিস্ট নেওয়া হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, যেটার ব্যাপারে আহ্বায়ক কমিটি ওয়াকিবহাল না। তারপর উনি বললেন যে একটা আহ্বায়ক কমিটি তো হলো যে যারা আহ্বান করে, আপনি জানেন কিনা জানি না, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা হলাম প্রথম যারা গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করছে। আমাদের আহ্বায়ক কমিটিতে যারা আছে, জাকির হোসেন মঞ্জু, তারপর হলো যে সদস্য সচিব আমাদের আতিক মানে আজকে কমিটিতে কারা কারা আসছেন সেটিও তো এক ধরনের পূর্ব অনুমেয় ছিল, গণতান্ত্রিক উপায়ে আসছে, এবং ওখানে হাসনাত ভাই এবং আপনাদের আরিফ সোহেল সহ আমাদের যারা অর্গানোগ্রামে আছে তারা কিন্তু এটার ব্যাপারে ওয়াকিবহাল। এবার আপনি বললেন যে এই আহ্বায়ক কমিটির বাইরে কাউকে নেওয়া মানি সে কি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসে নাই। এখন আমি বলবো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটা যখন তৈরি হলো তখন সেখানে তো আমাদের আহ্বায়ক হিসেবে হাসনাত ভাই আসলো, আরিফ সোহেল ভাই আসলো। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এইখান থেকে যদি কেউ একজন অন্য জায়গায় ইনক্লুড হয় তাহলে তো অবশ্যই তাকে আহ্বায়ক কমিটিকে ওয়াকিবহাল করতে হবে। সে তো নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে পারবে না, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি আহ্বায়ক কমিটিকে না জানিয়ে বা আহ্বায়ক কমিটিকে জানালেন, তাদের মতামতকে আপনি সম্মান না জানিয়ে যখন একটা কিছু করবেন সেখানে তো আপনার একটা ব্যাকফায়ার খেতে হবে। আজকের এই ঘটনার পর যারা কমিটিতে রয়েছে তারা কোনো আশ্বাস দিয়েছেন কিনা এই বিষয়ে? তাদের সাথে আমাদের বসার সুযোগ হয় নাই। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যেটা বললেন যে আজকেই হট্টগোলটা কেন, মূলত আজকে আমরা হট্টগোল করার কোনো উদ্দেশ্যেই ওখানে যাইনি। আমরা হলো যে আমি বিশ্বাস করি, পার্সোনালি বিশ্বাস করি, আপনি যখন একজন নেতা হবেন বা আপনি নেতৃত্বের জায়গায় আসবেন সেখানে আপনাকে অনেক সমালোচনা গ্রহণ করার সে ক্যাপাবিলিটিটা থাকতে হবে। একটা জায়গাতে মতের অমিল হতেই পারে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ওখানে গেল, ওরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছে,
পাশাপাশি বলতেছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ববিহীন বা ভাইটাল পোস্টে তাদের অংশীদারিত্ববিহীন এই ছাত্র সংসদ তারা গ্রহণ করবে না। তো সেখানে আমাদের যারা ছাত্র সংসদের দায়িত্বে আসে তারা কিন্তু চাইলে জিনিসটাকে আরও কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারতো। কিন্তু আমরা কি দেখেছি, আমাদের এই যে ছাত্র সংসদের ব্যানারে শিক্ষা, ঐক্য এবং মুক্তি, এই তিনটা জিনিসকে স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আপুর কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি কি মনে করেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, দেশের পরিচিত একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে যখন একটা নারীর গায়ে হাত তোলা হয় সেটাকে আদৌ শিক্ষাকে বহন করে কিনা? আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে ছিল যার বুকে মানে দৌড়ে এসে লাফ দিয়ে একটা লাথি দেওয়া হয়েছে, তার বুকে লাথি দেওয়া হয়েছে। আমাদের নাফসিন একটা মেয়ে যে হট্টগোলের মধ্যে তার গায়ে হাত দিয়ে হয়েছে, সে বেহুশ হয়ে গেছে। আরেকটা মেয়ে রাফু, সেও বেহুশ হয়ে গেছে। এখন আপনি যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা রানিং কিছু শিক্ষার্থী অন্য তার সামান্য মতের অমিল হলে আরেকজনের গায়ে হাত তুলবে, বিশেষ করে নারীদের গায়ে হাত তুলবে, সেখানে আপনি শিক্ষার কোনো বিষয় খুঁজে পান? আচ্ছা রিয়াদ, আমি ফিরবো আপনার কাছে। অদিতি, মানে এই ঘটনা তো সামাল দেওয়া যেত, আপনাদের সাংগঠনিক দক্ষতার এবার আমি জায়গায় বলি। তো প্রশ্ন চলে আসে এই জায়গা থেকে। জি, ওনারা স্লোগান দিচ্ছেন। প্রথম বিষয় হচ্ছে এটি একটি আহ্বায়ক কমিটি, মানে এটি একটি ছাত্র সংগঠন হতে যাচ্ছে। আপনার যদি এখানে কোনো বিষয় মনে হয় যে আপনার এক্সপেকটেশনের জায়গায় ফুলফিল হচ্ছে না, আপনি অবশ্যই সেটাকে সমালোচনা করবেন। সমালোচনার একটা জায়গা থেকেই যায় অবশ্যই। সমালোচনার ধরনটা এমন না যে আমার যেই দিন কমিটি প্রকাশিত হবে সেই দিন আমি সেখানে গিয়ে মব উস্কে দিব স্লোগান দিয়ে, এটা কিন্তু সমালোচনার ধরন না প্রথমত। দ্বিতীয়ত, তারা স্লোগান দিচ্ছিলেন তাদের মতো করে। আমরা মধুর ঢাবি ক্যান্টিনের সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান। হ্যাঁ, এবং তাদের স্লোগান ছিল এরকমের যে ঢাবি সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই ধরনের স্লোগান সমালোচনামূলক স্লোগান মোটেও না, মবুস কোনো স্লোগান গেল। ওনারা স্লোগান দিচ্ছিলেন, আমরা আমাদের কমিটি আত্মপ্রকাশ করার জন্য আমরা মধুর ক্যান্টিনের ভিতরে ঢুকেছি এবং মধুর ক্যান্টিনের দরজার ভিতরে আমাদের ভাইরা যারা ছিলেন লাগিয়ে আমরা ভিতরে ঘোষণা দিচ্ছিলাম। ওনাদের যদি শুধুমাত্র সমস্যাটা যদি শুধুমাত্র তাদের অংশগ্রহণ না থাকা নিয়ে হতো, তাহলে ওনারা জোর করে দরজা ধাক্কায়া ঠেলে ভিতরে ঢুকতো না। আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা, উনি যে নারীদের উপরে হাত তোলার যে অভিযোগটা করলেন, আমি নিজে যেহেতু মেয়েদের মধ্যেই ছিলাম, আমি এটা দেখিনি। ওনারা যেহেতু আলাদা সার্কেল ছিলেন, আমি নিজের চোখে দেখিনি এবং আমার বিশ্বাস আমাদের ছেলেরা এটা করতে পারে না। তবে যদি করেও থাকে, উনি যেহেতু এটি গুরুতর অভিযোগ তুললেন, আমাদের অবশ্যই প্রমাণ দেখাতে হবে। প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব কেন? কারণ তারা এখানে আজকে কি উদ্দেশ্যে নিয়ে এসেছে? কোনো প্রমাণ কি রয়েছে কিনা? আপনি সমকাল সহ কয়েকটা জায়গায় যেখানে লাইভ আছে, পাশাপাশি হলো যে যেসব নারীগুলো হামলার শিকার হয়েছে, আমরা তাদের স্টেটমেন্ট রয়েছে, তাদের বক্তব্য রয়েছে, আমরা গ্রহণ করেছি। আচ্ছা, ফিরবো রিয়াদ আপনার কাছে। একটু সাইফুল যুক্ত করতে চাচ্ছিলাম। অদিতি যে কথাটি বললেন, আসলে অদিতি বললেন যে যারা এই ওইখানে মব উস্কে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, স্লোগান দিচ্ছিলেন। হ্যাঁ, স্লোগান দিচ্ছিলেন। তো অদিতি এমনভাবে বলছে মনে হয় তাদেরকে সে তাদের অংশীজন মনে করছেন না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে তারাও তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনাদের একেবারে কোট করা নেতৃবৃন্দ যাদেরকে আপনারা সেখানে লিস্টেড করেছেন। সুতরাং এই যে মব উস্কে দেওয়ার, তার মানে কি বিগত দিনে যে মব উস্কে দেওয়া বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, আমরা কি ধরে নিব যে তাহলে আপনাদের এখানেই মব উস্কে দেওয়ার মতো বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন? এটা তো সমালোচনার ধরন না। সমালোচনার ধরন কি এটা? আমাদের এই সংগঠন প্রকাশনের তারিখ ছিল 20 তারিখ। দ্যাট মিন্স আমরা অন্তত 20 তারিখের 3 দিন আগে থেকে হলেও বারবার দফায় মিটিং করেছি এবং 20 তারিখ থেকে আজকে অবধি কেন এসেছে, কারণ এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, কে আগে আসবে কে কোথায় আসবে, এই জিনিসগুলো মিটমাট করতেই আমাদের এতগুলো দিন লেগে গেছে। তারা বলল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে তোমরা একদিনও বসো নাই। তাদের কথা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বসতে হলে তাদের কমিটির যারা আছে তাদের মাধ্যম হয়ে যেতে হবে। সিন্ডিকেট তো তারা করতে চাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? তারা যেটা বলল যে সেটা মিউচুয়াল না করেই তোমরা কমিটি দিয়ে দিয়েছো, মানে ওই মিউচুয়ালে তোমরা যেতে পারো। এটি এসে যায় আসলে যে কেন সেই অভিযোগ নিষ্পত্তি না করেই কমিটি ঘোষণা হলো। পাশাপাশি হলো যে আপু যে অভিযোগটা করলো যে বারবার একটা অভিযোগ করছে যে কেন আহ্বায়ক কমিটিকে মেনটেন করে আমাদের সাথে তাদের সাথে কথা বলতে হবে। আমি এই জিনিসটা আপনাকে যেটা আগেই মেনশন করলাম, বৈষম্যের ব্যানারে যখন আপনি আগে কোনো একটা কাজ করতেন বা কোনো একটা বিতর্কিত কাজ কেউ একজন করলো, সেখানে কি তাকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব বা অন্যান্যদের কাছে জবাবদিহি করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। তো এইটা কেন তাকে জবাবদিহিতা কেন করতে হয়েছে? কারণ হলো যে সে যখন একটা আহ্বায়ক কমিটি গঠন হয়ে গেছে, একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছে, তাকে কিছু নিয়মাবলী আছে, ওটা মেনটেন করতে হবে। এখন একটা আহ্বায়ক কমিটি যখন হবে, যখন গণতান্ত্রিক উপায়ে একটা আহ্বায়ক কমিটি হয়েছে, তার মানে হলো যে ওই নেতাগুলোই ওই ব্যানারটার হলো যে তল্পিবাহক। আপনাকে তো অবশ্যই তাদের সাথে, আপনি তো মানে ঘোড়া ডিঙিয়ে
আমি তো ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারবো না। আমাকে তো অবশ্যই যে গণতান্ত্রিক উপায়ে একজন নেতা আসলো, সে তো সবাই তাকে চায় বলেই, সবাই তাকে নেতা মানে বলেই তাকে ওই ব্যানারে আহ্বায়ক করলো, সদস্য সচিব করলো বা মুখ্য এখন সচিব করলো। দেখেন, আপনাদের কমিটির মধ্যে কেউ যদি এই সংগঠনে আসে এবং আপনাদের মতামত নিয়ে না আসে, সেটা আপনাদের সংগঠনের বা আপনাদের কমিটির ইন্টারনাল বিষয়। বাট আমাদের আপনার সাথে আমি একটু সংগঠন, include ভাই করি আমি না, বলি, internal আমাদের সংগঠন আপনাদের সংগঠনের প্রতি দায়বদ্ধ না, কারণ আমাদের সংগঠন লেজুর বৃত্তিহীন, লেজুরবিহীন আচ্ছা, সংগঠন, আরেকটা কথা- কারোর প্রতি দায়বদ্ধ না এই সংগঠন। আপনার সাথে একটু মেনটেন করি, যেটা আপনি আমাদের বলতেছেন, আবার আপনি ব্যবহার করলেন যে বাংলাদেশ, তো যেটা আমাদের সেটা বাংলাদেশ হয় কি করে? আমাদের তো বাংলাদেশ না। আমাদের বলতে এই সংগঠনটা, তো এই আপনি, নতুন আমি আরেকটা জিনিস আপনাকে মেনটেন করব, আমি আরেকটা জিনিস এই আপনাকে, সংগঠনে বাংলাদেশের মানুষ আছে, আপনি নাই বলে প্রাইভেটের কেউ নাই এমন কিন্তু না। আমি Private-এ কিন্তু মানুষ আছে। আপনাকে বলি, শুনুন, আপনাকে প্রথম যেটা আপনি বললেন যে আমাদের সংগঠন আর আপনাদের সংগঠন, সবাই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের, এখানে আমি আপনি বলে কোনো কথা নেই। দ্বিতীয় কথা হলো যে ছেলেমেয়েরা, আমি ওখানে আজকে প্রেজেন্ট ছিলাম, ওখানে প্রথম অবস্থায় তারা এসে বলছে যে কেন মধুতেই আমাদেরকে এসে একটা এই যে দলের আত্মপ্রকাশ করতে হবে, একটা ছাত্র সংসদের আত্মপ্রকাশ করতে হবে। গুলি হলো রামপুরাতে, ছেলে মেয়ে আন্দোলন করলো রামপুরাতে। গুলি হলো যমুনাতে, ছেলে মেয়ে আন্দোলন করলো যমুনাতে। গুলি হলো উত্তরাতে, ছেলে মেয়ে আন্দোলন করলো উত্তরাতে। উত্তরার ছেলেপেলেরাও আজকে আসছে, যাদেরকে পরবর্তী সময়ে বিভিন্নভাবে ফেসবুকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উত্তরা ছেলেপেলে অভিযোগ করতেছে, তাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি উত্তরা ছেলেপেলেদেরকে ভাড়া করে এখানে নিয়ে আসি তাদেরকে ঝামেলা উস্কে দেওয়ার জন্য। হ্যাঁ, মবুস্কে দেন। অথচ তারা আমাদের সহযোদ্ধা। তারা সবার প্রথমে এসে বলতেছে যে সব জায়গায় উত্তরাকে মাইনাস করা হয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা এটা মেনে নিব না। সেখানে আপনারা কিভাবে উত্তরার এই আমাদের যারা সহযোদ্ধা, আপনাদের যারা সহযোদ্ধা, আন্দোলনে যারা সহযোদ্ধা, তাদেরকে আপনারা কি বলেন, ভাড়াটে গুন্ডা এইসব বলতে পারেন? দ্বিতীয় কথা হলো, আমি আপনি বলে এখানে কোনো কথা নেই। আপনি যখন এক্সক্লুসিভ এসব আলোচনা করবেন, আপনাকে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আপনি যেটা হয়তো বারবার করে কথার মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, যে আমি আপনার কথাটা যদি ধরি, যে ঢাকা ইউনিভার্সিটি ধরুন, ভাইটাল ফোর্সগুলো আপনি দেখেন, ওরা ছাড়া কি আর কেউ ক্যাপাবল না? আপনার কি ক্যাপাবল কি? হ্যাঁ, ক্যাপাবল কারা আপনি নিয়ে আসেন। তো ক্যাপাবলদের সাথে আপনাকে তো নেগোশিয়েটে যেতে হবে, আপনাকে নেগোসিয়েশন করতে হবে। আপনি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বারবার বসা হয়েছে, এখন আপনি ছিলেন না মানে এই নয় যে বসা হয়নি। শুনুন, আমি এই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক। উনি বারবার এটাই আনছেন যে উনি যুগ্ম আমি আহ্বায়ক। শুনুন, আমি আপনাকে বারবার এটাই আনছেন যে উনি যুগ্ম আহ্বায়ক। আপনি যেটা বললেন, আমি যুগ্ম আহ্বায়ক, এই মাত্র আমাকে পরিচয় দিয়েছি, আগে দেই নাই। উনি কিন্তু বলেছেন যে এর আগে, আচ্ছা, গণতান্ত্রিক উপায়ে আপনি যখন একটা ব্যানারের একজন নেতা আসলো, আপনাকে ওই ব্যানারটাকে রিচ করতে হলে আপনাকে নেতাটাকে আগে রিচ করতে হবে না? অবশ্যই নেতার কাছে, ওই নেতাটাকে তো রিচ করতে হবে। এখন আপনার আহ্বায়ক আছে, আপনার সদস্য সচিব ফেসবুকে পোস্ট দিচ্ছে যে এটার ব্যাপারে আমাদেরকে কিছু, আমাদের সাথে কথা বলা হয় না, আমাদের মতামতকে সম্মান দেওয়া হয় নাই। সেখানে আপনি কিভাবে দাবি করেন যে সেখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনক্লুড হলো? আমি আপনাকে বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আমাদের হাসনাত ভাই আমাদের আহ্বায়ক ছিল, আমাদের সদস্য সচিব আরিফ শৈল ছিল, তারপর হলো যে আমাদের হান্নান মাসুদ মুখ্য সংগঠক ছিল। এখন এখন আমি যদি বৈষম্যের ব্যানার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ধরুন কোন একটা সদস্য পদে আছে, তার একটা মতামতকে নিয়ে আমি যখন সেটাকে অনেক বড় করে প্রকাশ করতে চাইবো বা সেটাকে পাবলিশ করতে চাইবো, সেখানে কি আমি একটা ব্যাকফায়ার খাবো না? অদিতি, এই বিভক্তি বিভাজন কি আপনাদের যে নতুন যে সংগঠন, সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না? দ্রুত সমাধানের আমাদের পথে মধ্যে হাঁটবে না? বিভক্তি নেই। আজকে যারা এসেছেন তারা কিছু মানুষ, স্রেফ কিছু মানুষ যারা এই কমিটিতে হয়তোবা আসতে পারেনি। কেন আসতে পারেনি? অনেক কারণ হতে পারে। তারাই আজকে মূলত উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। না হলে আজকে সমালোচনার ধরন তো এটা না যে আমি যখন প্রকাশিত হবে সংগঠন একটা, তখন আমি সেখানে গিয়ে স্লোগান দিব। এটা তো সমালোচনা না, এটা আপনিও বুঝবেন। এবং ওনাদের যদি মনে হয়ে থাকে যে ওনাদের সাথে নেগোসিয়েশনে যাওয়ার দরকার ছিল, যেটা হয়নি, বৈষম্য বিরোধী নির্বাহী আপনারা কি এখনো অনড় অবস্থানে কোন ধরনের আলাপ আলোচনায় যাবেন না? আমি একটু ইনক্লুড করে আপুর সাথে আমি একটু ইনক্লুড করে দেই। উনি বৈষম্য নির্বাহী, আমাকে বলতে দিচ্ছেন না। বৈষম্য বিরোধী নির্বাহী কমিটি থেকে অনেকে এসেছে না এই সংগঠনে, আপনারা তাদেরকে কেন বলছেন না যে তারা কেন এই আলোচনাটা করলো না? তাদেরকে বলেন। এবং উনি বলেছেন যে ওনারা দুজনের মধ্যে কে যে এ পর্যন্ত বৈষম্য বিরোধী অরাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়ার পরও আমরা ইনক্লুসিভ হতে পারিনি। আবার উনি বলছেন যে ওনাদের কমিটিটা অনেক স্ট্রং, গণতান্ত্রিক উপায় হয়েছে। এই কমিটি আদৌ কতটুকু
মানে ইনক্লুসিভ হতে পেরেছে যে এই কমিটির বাইরে গিয়ে আমি কারোর সাথে কথা বলতে পারবো না? আচ্ছা, আপনাকে একটা আমি বিরতির যদি- সময় হচ্ছে, বিরতি নিতেই আমি একটা কথা দিয়ে শেষ 30 করি। সেকেন্ড শেষ করে আমরা বিরতি থেকে ফিরে আসি। হ্যাঁ, না, ওনার প্রশ্নটার আমি উত্তরটা দিয়ে দিই। যে কথাটা আপনি বললেন সেটা হলো যে কেন আহ্বায়ক কমিটির বাইরে কারোর সাথে আমি কথা বললেই সেটা কেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হবে না। পাশাপাশি ওনার একটা অভিযোগ হলো যে সমালোচনার ধরন তো এটা না। যখন আপনি একটা আলোচনার টেবিলে যারা মেইন স্টেক হোল্ডার তাদেরকে ডাক দিবেন না। আপনার গুলি চললো রামপুরাতে, গুলি চললো যমুনাতে, আপনি এটাকে ওই যে ছাত্র সংসদের প্রকাশটাকে আপনি নিয়ে আসলেন মধুর ক্যান্টিনে, এখানে কি আপনাকে সমালোচনার শিকার হতে হবে না? আর সমালোচনার ধরন না এটা না, আমরা বুঝছি যে আমরা স্লোগান দেওয়াটা আমাদের ভুল হয়ে গেছে। সমালোচনার ধরন কি এটা যে নারীদের গায়ে হাত তোলা, আপনি কি সমালোচনা নিম্ন করতে- মতামতের আপনি- আরেকটি নিম্ন মতামতের যারা আছে আপনি তাদের গায়ে হাত তোলা? সমালোচনা করতে বাসা থেকে এই পর্যন্ত মধুর পর্যন্ত আসছেন যে সরাসরি সমালোচনা করতে? এতগুলো দিন কি করছেন আপনারা? তাও আজকে আপনারা মধুর এখানে এসে সমালোচনা করতে আসছেন যে সরাসরি আমি ওখানে গিয়ে সমালোচনা করব স্লোগান দিয়ে, আপনি এই ইন্টেনশন নিয়ে? একটা আপনি বিরতি নিয়ে যখন- ফিরে আসি, তারপর বাকি আলাপ করি। আমরা একটা বিরতি নিতেই হচ্ছে আমাকে, 10 মিনিট আপনাদের- পর আবারও ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা আলাপ করছি অংশীদার প্রসঙ্গে। সাইফুল ইসলাম, এ পর্যায়ে আপনার কাছে আসতে চাই, কি মনে হচ্ছে আসলে পরিস্থিতি, মানে যদি ঢাবি কেন্দ্রিক যে সিন্ডিকেটের যে অভিযোগ তাদের যদি তাই হয়ে থাকে বাস্তবতা, তাহলে এই দল কতদূর সামনে যেতে পারবে বাকিদেরকে না নিয়ে সাথে? আমি প্রথমেই ব্যাখ্যাটা দিচ্ছি তাদের যে স্লোগান, মূলত শিক্ষা ঐক্যমুক্তি। আপনি দেখেন আজকে আত্মপ্রকাশের পরে আমরা তাদের থেকে কি শিখলাম, যে সংঘাত এবং মব উস্কে দেওয়ার মতো ঘটনা, যেটি একটু আগে অদিতি নিজেই বললেন, এটি হচ্ছে আমাদের শিক্ষা। আর ঐক্যের জায়গায় কি দেখলাম, ঐক্য বিনষ্টের যেই প্রক্রিয়া, সেটি তো আমরা আসলে একেবারে লাইভ ক্যামেরার সামনে আমরা দেখেছি যে কীভাবে তাদের ঐক্য বিনষ্ট হলো, বিভাজন তাদের মধ্যে কীভাবে সৃষ্টি হলো। তারপরে মুক্তির যে ঘটনাটা, আসলে মুক্তি তো কেউ পায়নি, বরং আরও নতুন করে বৈষম্যের সৃষ্টি হয়েছে। এবং তাদের স্লোগান দেখেন আরেকটি, যেটা হচ্ছে যে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। স্টুডেন্ট ফার্স্টের জায়গায় আমি বলবো যে এখানে স্টুডেন্ট ফার্স্ট না, সংঘাত হাতাহাতি ফার্স্ট। তারপরে বাংলাদেশ ফার্স্টের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট। বিষয়টা একেবারে এরকম। সুতরাং এই যখন পরিস্থিতি, তখন তাদের কাছে আমাদের যেই প্রত্যাশার যে পারদ, বিশেষ করে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে মূল স্টেক হোল্ডার হিসেবে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠার যে একটি প্রত্যাশার জায়গা, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে দেশের আপামর ছাত্র জনতা মনে করছে, সেই জায়গাতে আমরা তাদের যে ভূমিকা দেখছি সেটি আসলে হতাশা, এবং সেটি আসলে এক প্রকার তামাশার রাজনীতির দিকে তারা নিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করবো, একই সাথে আহ্বান করব যে তারা যেন এ ধরনের এই সংঘাতময় পরিস্থিতি থেকে বের হয়ে এসে সুস্থ সুন্দর একটি স্বাভাবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং ইতিবাচক রাজনীতির ধারা, সত্যিকার অর্থে মানুষ যেটি চায়, তারা যেন ভবিষ্যতে তেমন প্রক্রিয়ায় আসেন, রাজনৈতিকভাবে তাদের যেই এই যে মানে গোড়ায় যে গলদ, এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে নিজেদের আরও হোমওয়ার্কের মাধ্যমে অভ্যন্তরীণ কোন্দলকে নির্মূল করে জাতির সামনে যেন তারা আসলেই সত্যিকার অর্থে যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারে, তেমনটাই প্রত্যাশা। 28 তারিখে তো রাজনৈতিক দল আসতে যাচ্ছে, আগামী 28 তারিখ যে রাজনৈতিক দল তাদের আসবে, সেখানে কি এই ধরনের সেখানে সেটি আসলে বলা মুশকিল, যেহেতু এখানে একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, স্বাভাবিকভাবে সেখানে আমরা দেখেছি যারা এক্স শিবির যারা, তারা ইতোমধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারা কমিটিতে নেই, তারা সরে গেছেন সেখান থেকে। এই ধরনের ইঙ্গিত আমরা, এটা তো সত্যি কথা। দেখুন, ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি, এটিকে বলা হয়েছিল যে একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, সেই জায়গায় বিগত দিনে তাদের যে স্বৈরাচারী মনোভাব সেটি আমরা দেখেছি। কিভাবে আপনি দেখেন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে একেবারে কোনোভাবেই অ্যাকোমোডেট করা হয়নি, এবং সরকারের বিভিন্ন পর্যায়ে সংস্কার কমিশন থেকে শুরু করে নানান জায়গায় যেভাবে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে আমরা কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের কাউকে অ্যাকোমোডেট করার প্রস্তাবনা তাদের দিক থেকে দেখিনি। এবং একই সাথে আপনি দেখেন যে এই যে প্রধান উপদেষ্টার সাথে যে একাধিকবার তারা বৈঠক করলেন শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, সেইখানেও কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে একবার তারা অ্যাকোমোডেট করার প্রয়োজন মনে করেন। যখন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন এই যে যখন আন্দোলন করেছি তখন সবাই একসাথে করেছিলাম, নানান জায়গায় আমাদের নানান ভূমিকা ছিল, রাজনৈতিক ব্যানারের রাজনৈতিক পরিচয় থাকার কারণে আমরা প্রথম কাতারে থাকতে চাইলে আমাদেরকে তৃতীয় কাতারে আপনারা রেখেছেন, আমরা সেটি মেনে নিয়েছি তর্কের খাতিরে কিংবা প্রেক্ষাপট বিবেচনায়। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন সুসময় আসলো, তখন সুফল নেওয়ার জন্য শুধুমাত্র এই যে একলা চলো রীতিতে আপনাদের চলে যাওয়া,
এটি আসলে আমাদেরকে ব্যথিত করেছে এবং ইনক্লুসিভ বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছিলাম সেটি আসলে শুরুতেই তারা বিনষ্ট করেছেন। অদিতি, আপনার কাছে আসতে চাই, এই যে ঘটনাটি ঘটলো সেটি নিরসনের জন্য কি উদ্যোগ নিয়েছেন আপনারা? মানে যারা বিক্ষুব্ধ রয়েছেন তাদের সাথে বসবেন কিনা, কি আলাপ আলোচনা হবে, এটির সমাধান হবে কবে? দেখেন, আমাদের হচ্ছে আহ্বায়ক কমিটির একটি অর্গানোগ্রাম প্রকাশিত হয়েছে। দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা তাদেরকে নেতা মেনে এখানে এনেছি। কাজে এটা নিয়ে পরবর্তীতে কি হবে এটা হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন। তারা তাদের মধ্যে মিটিং করছে, আমি এরকমটা দেখে এসেছি। পরবর্তীতে কি হবে এটা হচ্ছে তাদের মুখ থেকে আমরা শুনতে পারবো, এই জায়গাটা আমি বলতে পারবো না। আচ্ছা, তাহলে একটু রিয়াদের কাছে শুনি। রিয়াদ, আপনাদের পরবর্তী অবস্থান কি হবে? আজকে তো কমিটি পরবর্তী ঘোষণা হয়েই গেল। বলার আগে আমি একটা জিনিস মেনশন করতে চাই, যেটা আপু একটু আগে বললো যে তাদের কার্যনির্বাহী কমিটি থেকে অনেকেই আমাদের এই নতুন ছাত্র সংসদে ইনক্লুড হয়েছে। বাট আপু হয়তো জানে না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি যেটা আছে সেটা মাত্র 3 জন আছে, আসাদ বিন রনি, নাইম আবিদিন এবং মাহমুদা সুলতানের রিমি। এর মধ্যে মাহমুদা সুলতানের রিমি কিন্তু আজকে আমাদের সাথে গ্রাউন্ডে আমাদের সাথে ছিল, ওই যে বিক্ষুব্ধ যে ছিল তাদের সাথে ছিল। পাশাপাশি হলো যে উনি আমাদেরকে বললেন যে একটা কথা আর কি, যে এই জায়গাতে রাজনৈতিকভাবে যদি কেউ যদি এখানকে নেতৃত্বে আসতে হয় তাহলে তাকে অনেকগুলো গুণ মেনটেন করতে হবে। প্রথম কথা হলো জুলাই অবদান। ওনার এই কথার ভিত্তি করে বলেছি, আমি মন থেকে বিশ্বাস করি, বুকে হাত দিয়ে বলতে পারবো, এই আন্দোলনকে যখন এক প্রকার স্তমিত হয়ে গেছিল সেখানে এই আন্দোলনকে আবার পুনরুজ্জীবিত করা এবং হাসিনা বিরোধী আন্দোলনের রূপ দেওয়াতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কেউ বেশি ভাইটাল রোল প্লে করে নাই। তার মানে হলো যে এখানে তার জুলাইয়ের অবদান আছে। উনি আবার বললেন যে সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। উনি হয়তো জানেন না, আমাদের আসাদ বিন রনি যিনি আছেন উনি ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের উনি সভাপতি ছিল। তো সেই ছেলেটা যখন একটা মহানগরের একটা অংশের দক্ষিণের সভাপতি হয়, তার মানে সে অনেক বেশি রাজনৈতিকভাবে ক্যাপাবল। এর বাইরে হলো যে উনি যেটা বললেন যে উনি নির্বাহী কমিটিতে আমাদের এই 3 জনকে আমরা নেতা মেনে পাঠিয়েছি। এর বাইরে উনি নির্বাহী কমিটিতে কাকে চিনেন সেটা আমি জানি না, আদৌ ওরা লিস্টেড কিনা সেটাও আমি জানি না। ওনার এই জিনিসটাতে আপনি দেখছেন কিনা জানি না, আমরা যখন সবাই মিলে এই ছাত্র সংসদকে বয়কট অবাঞ্ছিত বা বয়কট ঘোষণা করেছে, তখন সেখানে নাইম আবেদিন উপস্থিত ছিল, আসাদ বিন রনি উপস্থিত ছিল, এখানে মাহমুদা সুলতানা রিনি উপস্থিত ছিল, আমাদের নেতারা কিন্তু এখানে উপস্থিত ছিল। তার মানে হলো যে ওখানে পুরো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা পরিচিত মুখ বা জুলাই আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা ওখানে উপস্থিত ছিল। আর উনি যেটা বললেন জুলাই আন্দোলনের যদি অবদানের কথা উল্লেখ করি, আপু উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলতেছি যে আপনি হয়তো জানেনও না, জুলাই আমি যখন লাস্ট স্টেজে চলে আসছে, পাশাপাশি অগস্টে শুরু হচ্ছে, আমি বাসায় যেতাম না, কারণ আমি শেষ করি তাদের জুলাই অবদান নেই এরকম দেখাতে পারবেন? আমি কথাটা শেষ করি। আপনি তো অবদানটা প্রাতিষ্ঠানিক ভিত্তিক তুলনা করছেন। আমি এখানে বলছি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি তুলনা করেন, আমি এখানে নেতৃত্ব আনবো। আপনি তো প্রাতিষ্ঠানিক ডিভাইডেশনটা করতেছেন ভাই। আমি অদিতি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আপনি আমাকে নেতা মানতে পারবেন না, এরকম কোনো কথা আছে? ভাই আমি শেষ করি, কারণ আমি যখন আন্দোলনের ডাক দিয়েছিলাম, আমি কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাক দিয়েছিলাম নাকি সারা দেশকে ডাক দিয়েছিলাম? আমি তো সারা দেশকে ডাক দিয়েছিলাম। তখন যদি আপনার আমার ডাকে আন্দোলনে নামতে অসুবিধা না হয়, আজকে আপনার আমাকে নেতা মানতে অসুবিধাটা কোথায়? যদি আপনি আমার ইন্ডিভিজুয়াল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি আমাকে দেখাইতে পারেন যে আমার এইটাই কমতি আছে, তাহলে আমি বলবো যে আমি অদিতি ফিরে যাব। আচ্ছা, আমি আপনার কথা মেনশন করি, প্রাতিষ্ঠানিক ডিভাইডেশন ছাড়া তুলনা করবেন যে কোনটা নাই, এই মানুষটার আমি আপনাকে বলি এইটা নাই, আপনি এটা বলবেন। আপনি বলছেন নাইম আবেদিনকে আপনারা মুখ্য সংগঠক দেখতে চান। বর্তমান যে মুখ্য সংগঠক এসেছে, নাইম আবেদিনের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ট্যাগটা ছাড়া তার কোন জিনিসে কম আছে, এইটা আপনি আমাকে আজকে এখান থেকে দেখিয়ে তারপরে বলবেন যে আপনাদেরকে জায়গা দেয়া হচ্ছে না। আমি প্রথম কথা হলো যে আপনার কথার সাথে কথা বলেই যদি বলি, আমি মানলাম যে যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তারা হলো যে রাজনৈতিকভাবে অনেক বেশি দক্ষ। এখন আপনি যদি মানছেন, আমি কিন্তু ওনার আমার কথাটা তো আপনাকে শেষ করতে দিতে, আপনাকে কথাটা আমি বলছি যে আমি ধরুন আমি মেনে নিলাম যে উনি মানে অনেক বেশি দক্ষ বা অনেক বেশি ক্যাপাবল বলে ওনাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। ধরুন আপনি নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করুন, আন্দোলন হওয়ার পরে ধরুন ছাত্রদল তারা বলতেছিল যে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটিতে হবে সেখানে আমাদের সবাই যাবে। কেন সবাই যাবে? কারণ হলো যে আমরা বড় একটা প্ল্যাটফর্ম থেকে আসছি, আন্দোলনে আমাদের অনেক বেশি অবদান আছে, আন্দোলনে আমরাও ভাইটাল ফেস। আপনি কি সেটা মেনে নেবেন? আপনি কি করবেন সেটা আপনার মেনে নেবেন কিনা আপনাকে জিজ্ঞেস করতেছি। বৈষম্য বিরোধী যদি মানে
অরাজনৈতিক প্ল্যাটফর্ম হয় অবশ্যই যেটা মেনে নিতে যেটা হবে। আপনি মেনে নিতে পারবেন না সেটা অন্য একজন কিভাবে আমি তো মেনে বলিনি নিবে? মেনে নিতে আপনাকে পারবো না, আমি বলেছি। আমার কথা হলো যে যারা আসছে বলেছি উইথ যে ডিউ অবশ্যই মেনে রেসপেক্ট, নিবে যারা যদি এটা আসছে অরাজনৈতিক হয়। সবাই অনেক বেশি ক্যাপাবল, আমি এটা মানি, কিন্তু কথা হলো যে একটা যখন একটা ছাত্র সংসদ হবে, আমি সেটাকে সবসময় বলি এটা হলো একটা নদীর মোহনা। এই মোহনাতে অনেকগুলা নদী এসে মিশবে, তারপর সেটা সাগরের দিকে ঢুকবে। আমি কথাটা শেষ করি ভাই। আপনাদের সামনের দিনের এখন অবস্থানটা জানবো। ওই মোহনাতে আপনি যদি শুধু একটা ধরুন নদীর মোহনাতে ওখানে পদ্মা এসে মিশলো, মেঘনা এসে মিশলো, অনেকগুলো মিশলো, সেখানে যদি আপনি একটা শুধু পদ্মাকে কাউন্ট করেন, অন্যগুলোকে কাউন্ট করেন, মোহনা বলে সেটাকে আপনি দাবি করবেন কিভাবে? এই ছাত্র সংসদটা যদি নদীর মোহনা হয়, এখানে আপনি ঢাকা ইউনিভার্সিটিকে ইনক্লুড করতে হবে, এখানে 7 কলেজকে ইনক্লুড করতে হবে, এখানে প্রাইভেটকে ইনক্লুড করতে হবে, Include করা যারা হয়েছে। স্টেক হোল্ডার আছে তাদেরকে ইনক্লুড ইনক্লুড করা করতে হবে। হয়েছে, ইনক্লুড করা রিয়াদ, হয়েছে। আপনাদের যে বিক্ষুব্ধ অবস্থান, এর পরের আপনাদের কর্মসূচি কি বা কি এরপরে করবেন? কর্মসূচি হলো আমাদের 3জন নির্বাহী কমিটির সদস্য ওখানে ছিল, পাশাপাশি হলো যে সম্মিলিত বেসরকারি ওনাদের কিন্তু বিশ্ববিদ্যালয় একজন আছেন জেদনি, ওনারা কিন্তু মনেও করছেন না, এবং তার কিন্তু আন্দোলনে অনেক অবদান আছে এবং সেগুলোর ভিডিও ফুটেজ ছবি সব আমাদের কাছে আচ্ছা, আছে। জেদনিকে- উনি কিন্তু একবারও উচ্চারণও করেনি। আমি ওনারা কিন্তু প্রাইভেটের একজন নেত্রী, উনি কিন্তু আচ্ছা, ওন করছেন না। উনি কিন্তু ওনাকে- ওন করছেন না। আমি কি একবারের জন্য বলেছি জেদনিকে আমরা ওন করি না? দ্বিতীয় কথা তাহলে হলো যে আপনি কেন জেদনির বললেন না? আচ্ছা, একবার তো ওনার নামটাই উচ্চারণ করলেন দ্বিতীয় না। কথা হলো- জেদনি এই সংগঠনেও আছে, জেদনি এই নির্বাহী কমিটিতেও আছে, আপনি তো একবার উচ্চারণও করলেন না যে আমাদের বললো? জেদনি এখানে আছে। কে বললো জেদনি আপনি নির্বাহী বারবার কমিটিতে আছে? তিনজনের নাম আনছেন, আপনি একবার জেদনি, জেদনি- আপনি আইনের নামটা একবার উচ্চারণ করছেন, আইনি নির্বাহী কমিটিতে আছে। আইনি কি আন্দোলনের ছিল না? কম বেশি অবদান আচ্ছা, থাকতে পারে, ছিল ওনার না? কথা- সে নির্বাহিত আছে, আপনি কি একবার আইনের নামটা উচ্চারণ করছেন আচ্ছা, যে আমি- আমাদের মধ্যে আইনি নির্বাহিত আছে? আপনি কি একবার বলছেন আমি জেদনি বলি, আমাদের মধ্যে আছে? প্রথম বলেননি। কথা হলো যে আপনার আপনি যেটা- বলেননি, স্বীকার করে নেন। আচ্ছা, কারণ আমি- আপনি ফিক্সড করে আসছেন ওই তিনটা নামে বলবেন। প্রথম কথা বলি, ওই তিনটা প্রথম নামই কথা হলো যে বলবেন। আপনি জেদনির কথা বললেন, জেদনি কিন্তু নির্বাহী কমিটির সদস্য না, আপনি হয়তো এটা জানেন না। জেদনি কিন্তু হ্যাঁ প্রাইভেটের সে ভাইটাল ফেস, কিন্তু সে নির্বাহী কমিটির সদস্য না। রফিকুল ইসলাম আইনি হলো যে ছাত্র জমিয়তের একজন ছাত্র নেতা, মূলত সে স্টেক হোল্ডার হিসেবে সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার এর বাইরেও তার পরিচয় হলো সে ছাত্র জমিয়তের বড় একজন মানে একটা ছাত্র নেতা। ওই পরিচয়টাকে বেস করে সে কিন্তু এই জায়গাতে আসছে। দ্বিতীয় কথা হলো উনি যেটা বললেন যে জেদনির আন্দোলন, এটা আমি একটা একটু বলি। ভাইটাল অ্যালিগেশন, আচ্ছা, কিন্তু আমি আপনি একটু কিন্তু বলি, প্রমাণ ছাড়া এভাবে বলতে পারেন না। আমি একটু বলি। ওইটা ব্যবহার করে আসছে, আপনি এটা এভাবে বলতে পারেন? আপনি কিভাবে জানেন? আপনি কি ডিসিশন মেকার ছিলেন তখন? আপনি তো ডিসিশন মেকার ছিলেন না। আমি এই কথা বলছি, আপনি আমি একটা বলছি উনি ছাত্র participant। জমিয়তের, ওনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাইরে উনি ওনার ছাত্র জমিয়তের উনি একজন নেতা, এটা ওনার হ্যাঁ, পরিচয়। উনি রিয়াদ, আমাদেরকে শেষ করতে হবে, আমরা একটু দ্বিতীয় কথা হলো যে আমি একটা কথা স্টেপটা কিন্তু যে ওইটা শেষ করবো। ব্যবহার একটা করে কথা বলেই এসেছে, এটা আচ্ছা, আপনি বলতে পারেন না। একটা কথা বলেই আমি শেষ করি, সেটা হলো যে উনি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আপনি হয়তো জানেন না আইনি ভাইয়ের সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের কত আত্মার সম্পর্ক আইনি ভাইয়ের সাথে, হয়তো শেষ আপনি করতে হবে, জানেন। 30 সেকেন্ড। দ্বিতীয় কথা হলো, আমি একটা কথা বলে শেষ করবো। উনি বললেন যে জেদনির জুলাই অনেক অবদান আছে, অনেক ছবি ভিডিওর আছে, কিন্তু আমি একবারও তার নাম বলিনি। জুলাই আন্দোলনে আপনি যদি অবদান কাউন্ট করতে চান, তাহলে রামপুরা যমুনার এই জায়গাতে আমি আমার কথাই যদি বলি কি করছি, সেটা আপনি গ্রাউন্ড লেভেলে কাউকে জিজ্ঞেস আমরা আশা করব যে খুব দ্বিতীয় দ্রুত কথা হলো আরেকটা জিনিস সমাধান হবে, কারণ এই বিভাজন যদি আমি একটু শেষ বিভক্তি করি। থাকে, সেক্ষেত্রে আসলে খুব ভালো প্রত্যাশা থাকবে না এই নতুন দলকে ঘিরে, যেটা আমরা চাই যে খুব সুন্দর প্রত্যাশা আপনি আমাকে খুব যে প্রশ্নটা দারুণভাবে শুরু হোক। শেষ করতে হচ্ছে রিয়াদ, আজকে নিশ্চয়ই যে সামনের প্রশ্নটা দিনগুলোতে করলাম, আসলে এই বিষয় নিয়ে আলাপ চলতেই থাকবে, আলাপ করতেই থাকবো আমরা এই বিষয় নিয়ে। আজকে শেষ করতে হচ্ছে রিয়াদ। বিশ্ববিদ্যালয়ে যে ফেজ আছে আমাদের আহ্বায়ক কমিটি এই নতুন যে ছাত্র সংসদ হলো সেটাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং বয়কট ঘোষণা করেছে। আশা করি দেখা যাবে আমরা সে অপেক্ষা থাকলাম। শেষ বেসরকারি করছি, কারা কারা আজকে আসলে শেষ করতে হচ্ছে। সংযুক্ত। আজকের এখন প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।